নিউজ এখন বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের স্টার নিউজ। 26 নির্বাচন সামনে। এই নির্বাচন কেন্দ্রিক যত উত্তেজনা, আমার মনে হয় সবচাইতে বেশি উত্তেজনা চট্টগ্রাম একা বহন করে। এই চট্টগ্রামে 16টি সংসদীয় আসন। বাংলাদেশের এই মুহূর্তে যদি আমি বলি যে সবচাইতে বেশি আলোচিত যদি একক জেলা বলা হয় তাহলে চট্টগ্রাম। এই চট্টগ্রামে নানান রকমের সংকট আছে। এই চট্টগ্রাম বাংলাদেশের ঐতিহ্য, এই চট্টগ্রাম বাংলাদেশের প্রবেশদ্বার, বাণিজ্যিক রাজধানী, বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন হচ্ছে এই চট্টগ্রাম। বাংলাদেশের বহু কিছু নিয়ন্ত্রণ হয় এই চট্টগ্রাম থেকে। চট্টগ্রামের সিআরবি থেকে আমি ফারাবি হাফিজ আজকে পরিচয় করিয়ে দিব। শুরুতেই আজকে আলোচক হিসেবে আমাদের সাথে কারা রয়েছেন। আমার হাতের ঠিক ডান পাশে বসে আছেন জনাব মোহাম্মদ আবু সুফিয়ান, তিনি সম্ভাব্য প্রার্থী চট্টগ্রাম 9 আসন। আমার ঠিক হাতের বামে আছেন অধ্যক্ষ মোহাম্মদ শামসুজ্জামান হেলালি, তিনি জামায়াত মনোনীত প্রার্থী চট্টগ্রাম 10 আসন। এবং বামে রয়েছেন প্রফেসর ডক্টর শেখ মোহাম্মদ বেলাল নূর আজিজ, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থী চট্টগ্রাম 12। এবং একদম ডান পাশে রয়েছেন আরিফ মঈনুদ্দিন, যুগ্ম সমন্বয়কারী এনসিপি চট্টগ্রাম মহানগর, তিনি সম্ভাব্য প্রার্থী চট্টগ্রাম 9 এনসিপি। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি। আমি এইখানে ঢোকার আগে একটা নিউজ পড়ছিলাম, সেখানে দেখা যাচ্ছিল যে গত 13 মাসে অন্তত 15টা রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে চট্টগ্রামে। এর মধ্যে 10টাই বিএনপির মধ্যে, 7টাই শুধুমাত্র রাউজান এলাকায়। আমি আপনাকে দিয়ে শুরু করি। এই পরিস্থিতি আপনার মতে কি, আপনারা কন্ট্রোল করতে পারছেন না? ধন্যবাদ। আসলে পত্র পত্রিকায় যেটা রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে এসেছে, এটার বিপরীত চিত্রও আছে। এখানে স্থানীয় আধিপত্য, বিভিন্ন ব্যবসার দখল এবং বিভিন্ন ব্যক্তিগত বিরোধ এই হত্যাকাণ্ডের মূল কারণ। তবে এখানে এই যে একদম রাজনীতি নাই এটাও বলা যাবে না। এখানে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা রাজনৈতিক দল হিসেবে ধরেন আমাদের দায়িত্ব নাই এটা বলবো না, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমি মনে করি প্রশাসন আরো কঠোর এবং ভূমিকা রাখা প্রয়োজন বলে মনে করি। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। এখানে রাজনৈতিক দলের উপর যদি আপনি দায়িত্ব চাপিয়ে দিয়ে যদি আপনি মনে করেন যে এটা রাজনৈতিক দলের, তাহলে এটা আমি মনে করি সঠিক হবে না। তবে যে কোনো হত্যাকাণ্ড বলেন, যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলো ধরে জনজীবনকে বিপর্যস্ত করে রেখেছে। জুলাই পরবর্তী যে বাংলাদেশ, সেই মানুষের যে আকাঙ্ক্ষা, যে বাংলাদেশের আকাঙ্ক্ষা, সেই বাংলাদেশে আমরা এ ধরনের কোনো হত্যাকাণ্ড, কোনো চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকের ভয়াল বিস্তার এগুলো চাই না। আমরা একটা মানবিক সুন্দর বাংলাদেশ চাই। এবং জুলাই যে ঐক্য নিয়ে, জুলাই যে ঐক্যে যে চেতনা নিয়ে আমরা স্বৈরাচার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছি, আমি এখনো আশা করি সেই ঐক্যের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের মধ্যে মনে করেন প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু আমি মনে করি যারাই নির্বাচন আসছে, বিভিন্ন রাজনৈতিক দল, আমরা এই যে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে, আমরা প্রতিযোগিতার মনোভাব নিয়ে আমরা মানুষের কাছে যাব। মানুষ যে রায় দেয় শেষ পর্যন্ত আমরা মানুষের যে রায়, সেই রায়কে মাথা পেতে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ আমরা সম্মিলিতভাবে কাজ করবো, এটাই আমাদের প্রত্যাশা। আচ্ছা, এনসিপির প্রতিনিধি, আপনাকে এই ঠিক একই প্রশ্ন করলাম। চট্টগ্রামে এত উত্তেজনা কেন? এটা থামানো যাচ্ছে না কেন? এবং আমি সেদিন সিএমপির কমিশনারের সারা বাংলাদেশ শুনেছে সেই বক্তব্য যে কোথাও কোথাও তাদের এই কন্ট্রোলে আনার জন্য তাদেরকে গুলি করার পর্যন্ত নির্দেশনাও আসছে। বিষয়টা কি আসলে? চট্টগ্রাম এমন একটা শহরে থাকি যেখানে উপরে কাক উড়ে, শকুন উড়ে, চিল উড়ে, আর নিচে হচ্ছে অস্ত্রধারীরা ঘুরে বেড়ায়। এবং আমি খুবই দুঃখজনক যে সুফিয়ান ভাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি এটা দলীয়ভাবে অ্যাড্রেস করলেন না। আমরা দেখলাম গোলাম আকবর খন্দকার যখন রাউজানে ঢুকলেন, তখন বিএনপির আরেক অনুসারী গিয়াসউদ্দিন কাদের সেটা গুলি করলো এবং তাকে দল থেকে বহিষ্কার করলো। তো সেটা কিভাবে আপনি বলেন যে এখানে রাজনীতি নাই? এখানে সেদিন তো উনি মারা যেতে পারতো। এখানে ফয়সাল অস্ত্রসহ গ্রেপ্তার হয় এনায়েত বাজারের মধ্যে বিএনপির। তো এটা কি দলীয় না? এবং উনি আরো কতটা দুঃখজনক যে উনি সেটা বলতে পারতো যে আমরা দলীয়ভাবে সেটা আমরা কন্ট্রোলে নাই, বাট চেষ্টা করতেছি, আমরা ভালো করবো এটা। উনি সেটা সম্পূর্ণভাবে সিএমপির পদ্ধতি দিয়ে দিল যে পুলিশ পারতেছেন এটা, মানে আমি কোন করবো, তুমি পারলে ঠেকাও। ব্যাপারটা কি এরকম হয়ে গেল? তাইলে মানে এত অস্ত্র আসলো কোত্থেকে তাহলে আপনাদের হাতের মধ্যে? আমরা অস্ত্রের রাজনীতি চাই না, এই ঝঞ্ঝানাটি বন্ধ চাই। আমরা একটি গণতান্ত্রিক শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, যেখানে প্রত্যেকটা মানুষকে দরদ দিয়ে ভালোবাসবে, সেটা আপনারা একই দলের হোক, ভিন্ন দলেরই হোক। আপনি কিছু বলতে চান এই বিষয়ে? ধন্যবাদ। আসলে ওনার কথায় যুক্তি আছে, আমি ওনাকে অস্বীকার করতে চাই না। ব্যাপারটা হচ্ছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা অনেক বড় দল, অনেক জনসমর্থিত দল। এখানে অনেক সমর্থকদের মধ্যে অথবা নেতাকর্মীদের মধ্যে অনেক থাকতে পারে, কারণ এটা ব্যাপক জনগণের একটা অংশ। আপনি এটা ভালো কাজ বলেন, খারাপ কাজ বলেন, ব্যাপক জনগণের যে অংশগ্রহণ, এই যে একটা দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে আছে। আমি বলি না যে বিএনপির পক্ষ থেকে মানে এটা ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এটা মানে বিএনপির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে যথাযথভাবে। আমরা প্রশাসনকে অনুরোধ জানাবো যাতে প্রশাসন এসব ব্যাপারে কঠোর হয়, কোনো দলের ছায়ায় অথবা কোনো দলের নাম বিক্রি করে যাতে কোনো অপরাধী পার পেতে না পারে, এটাই প্রশাসনকে আমরা অনুরোধ জানাচ্ছি। এটা বিএনপি যে স্তরের নেতা হোক না কেন, যে পর্যায়ে কর্মী হোক না কেন, যদি সন্ত্রাসের সাথে, যদি অন্যায়ের সাথে থাকে, চাঁদাবাজির সাথে থাকে, আমরা দলের পক্ষ থেকে ব্যবস্থা নিচ্ছি। সাথে সাথে আমরা প্রশাসনকে অনুরোধ করছি যাতে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেন। জামায়াতে ইসলামের প্রার্থী, আপনি যদি একটু এই বিষয়টা নিয়ে বলেন। আপনাদের নামেও বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের কাছে মানে কোনো কোনো জায়গায় প্রশ্ন আছে। আপনাদের প্রার্থী 16টি আসনেই মোটামুটি মনোনীত চূড়ান্ত এবং তারা কাজ করছেন, কিন্তু চট্টগ্রাম মহানগরের কথা যদি বলি, সেইখানে আপনাদের বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য মানে এই প্রবণতা আছে বলে অনেকেই মনে করেন। যেহেতু এই সরকারে আপনাদের প্রভাব আছে বলে অনেকেই মনে করেন, সেখানে এখানকার ডিসি বলেন, এখানকার স্থানীয় যারা প্রশাসন আছে তাদের সাথে আপনাদের যোগসাজশ আছে বলে অনেকেই মনে করেন। কি বলবেন? জি, এই দলীয় কোন্দলগুলো হয় আসলে আদর্শিক রাজনীতির অনুপস্থিতির কারণে। আমি প্রথমত এই বিষয়টাকে একটু ফোকাস আনতে চাই। আমাদের সকলকেই রাজনীতিতে আদর্শের চর্চাটা বাড়াতে হবে। ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি হওয়ার কারণে অনেক জায়গায় দ্বন্দ্বটা বেড়ে যাচ্ছে। আমি সাথে সাথে আমার বড় ভাই আবু সুফিয়ান ভাইকে প্রশ্ন রাখবো, দলীয় লোকদেরকে যদি এভাবে কোন দলে কন্ট্রোল করা না যায়, আগামীতে তো আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন, অতীতেও রাষ্ট্র পরিচালনা করেছেন, এটি সামনে আমাদের জন্য কোনো বড় চ্যালেঞ্জ হচ্ছে কিনা এই বিষয়টির উপর তিনি আমার পরে একটু কথা বলবেন। এরপর দ্বিতীয় যে বিষয়টি আপনি আমাদের সামনে নিয়ে আসছেন ওটি হলো যে যোগসাজশে আসলে আপনার প্রশ্ন হচ্ছে যে বিএনপি কোনো আদর্শের রাজনীতি করে না। আদর্শের রাজনীতি করে, কিন্তু আদর্শের রাজনীতিটা ঢিলে হয়ে গেছে। এখানে যেভাবে দলকে প্রাধান্য দেওয়া দরকার, আমরা যদি বড় বড় প্রোগ্রামগুলোতে যখন আমরা দেখেছি কাছ থেকেই, ওনারা ব্যক্তি স্লোগানটা বেশি দেন দলের স্লোগানের চাইতে। আমি মনে করি এখানে দলকে ফোকাস করা উচিত, এবং এই দলকে আমরা তো এটি বৃহত্তম রাজনৈতিক দলগুলোর একটি, এই বৃহত্তম রাজনৈতিক দলটি আদর্শিকভাবে এগিয়ে যাক, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত কল্যাণকর। এবং 1.5 বছর সময় পাওয়ার পরেও যেভাবে ভোটারদের ভোটের মাধ্যমে, কাউন্সিলরদের ভোটের মাধ্যমে তাদের যে দলীয় সভাপতি থেকে শুরু করে অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দগুলো নির্বাচিত হবে, এই জায়গাতে তাদের ফোকাস করা উচিত। তাহলে বাংলাদেশের গণতন্ত্র এই বড় দল থেকে অনেক কিছু পাওয়ার আছে, এটা আমরা মনে করি। এই বিষয়ে তাদের আরো বেশি দৃষ্টি আকর্ষণ এবং তাদের আরো বেশি নজর দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগত বিশ্বাস করি। আপনাদের দলীয় বিষয়ে, শৃঙ্খলার বিষয়ে যদি আমরা দলীয় শৃঙ্খলার বিষয়ে, আমরা তো আপনারা জানেন যে আমরা কঠোরভাবে আমাদের দলীয় শৃঙ্খলাগুলো পালন করা হয়। আর এই সরকারের আমলে এটি আপনি বলতেই পারেন যে এই সরকারের আমলে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি, কথা বলতে পারছি, আমরা বিভিন্ন জায়গায় ফেস করতে পারছি, এই কাজগুলো আমরা করতে পারছি। কিন্তু এখানে যে অন্য কোনো ব্যবসা বাণিজ্যের সাথে আমাদের লোকজন জড়িত, স্পেসিফিকলি আপনার কাছে থাকলে আমাকে জানাবেন, এই ধরনের কোনো ঘটনা আছে বলে আমার ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি না। এখানে সবাই তো যার যার কাজ সেই করতেছে, কিন্তু কোন জায়গায় যে স্পেশাল সরকারি সুবিধা আমাদের লোকেরা পাচ্ছে, এটা আসলে ঠিক কথা নয়। আচ্ছা, ইসলামী আন্দোলন, আপনাদের এখানকার পরিস্থিতি কি এবং আপনার এ বিষয় নিয়ে কোনো কথা আছে কিনা? একটি ইথিক্স নিয়ে আমরা রাজনীতি করি, সেটা হচ্ছে ধর্মীয় ইথিক্স অ্যান্ড ম্যানার, ইসলামিক সিস্টেম, আমরা যেখানে শো করি সাহাবাদের আদর্শ। আমি বলবো চট্টগ্রাম একটা ঐতিহাসিক শহর, যেটার বয়স আব্দুল করিম সাহিত্য বিশারদ, ডক্টর সলিমুল্লাহ আমারও গবেষণার মতো 1800 বছরের ঊর্ধ্বে। তো এটা একটা প্রাগৈতিহাসিক শহর, এখানে মিক্সড জেনারেশন রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। আমাদের এখানে যেগুলি হিংসা হানাহানি হয় সেগুলি অনেকটা জেনেটিকলি বা পলিটিক্যালি বা দ্বন্দ্ব আধিপত্যের কারণে পাহাড় থেকেই আসে। আপনি দেখবেন এই 96-এর চুক্তিটার পরে যেটি পাহাড় নিয়ে করা হয়েছে, এই চুক্তিটাই আমার চট্টগ্রামকে বেশি কলুষিত করেছে। আমি মনে করি ভবিষ্যতে আমার চট্টগ্রামের যে সার্বভৌমত্ব, স্বাধীনতা, ইসলামাবাদ হিসেবে যে চট্টগ্রামের একটা প্রাধান্য ছিল, মুসলিম বাণিজ্যিক যে অবকাঠামো ছিল, এটা পুরো ধ্বংস করে দেওয়া হয়েছে।
দীর্ঘ 70 ইয়ার্স লাগাতার ফেসিস রিজম ছিল মানুষের মধ্যে একটা, এখানে এই ধরনের সরকারি চলবে তাইলে ওনাকে সালাম করতে থাকি, ওনাকেই মূর্তি মানি, ওনাকেই যুক্তি মানি, সব কিছুতে সকাল বিকাল ওনাকে স্মরণ করি। এটা আমাদের যুবকদেরকে আমি মনে করি একটু কি করছে, সাংস্কৃতিকভাবে প্রভাবিত করছে। আমাদের আন্দোলন হচ্ছে শিক্ষাগত দিয়ে এবং আদর্শগত দিয়ে সমাজকে আমরা পরিবর্তন করতে হবে। পার্টি বিএনপির কাছে আমরা যখন বসছিলাম প্রথম জমান হোটেলে জুলাই বিপ্লবে, তখন আমি এরশাদুল সাহেবকে বলেছিলাম, আপনারা বড় দল, আপনাদের কাছে প্রত্যাশা রয়েছে, আসুন আমরা যেই ঐক্যটা অর্জন হয়েছে এই ঐক্যটা অর্জন করতে গিয়ে আমরা পলাশী, নবাব সিরাজউদ্দৌলা, সরওয়ার্দী, একে ফজলুল হক, মৌলানা বাসানি এই যেখানে বসে আছেন, এটাই হচ্ছে ওয়াকফ স্টেটের একটা অঙ্গ। মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, এই ওয়াকফ স্টেট আমার কাছে নাই। আমি যে এখানে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় করতে হবে, যারা চাইছে ওনারা চলে গেছে কুমিরা থেকে এই জায়গাটা দখল। এরকম ওয়াকফ স্টেটের অনেক দখল, যে ওয়াকফের প্রবন্ধটা আমার ওআইসি এবং আইডিবিতে লেখা হয়েছে, আমাকে গুলি করার হুমকি দেওয়া হয়েছে যে আপনি যদি ওয়াকফ সম্পর্কে লেখেন তাহলে আপনাকে করা হবে, হত্যা করা হবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব জায়গায় শুনে নেওয়া হয়েছে। আমার যে ওয়াকফ স্টেট রয়েছে, আমার যে 70টা ধর্ম রয়েছে, আমি এই ওয়াকফ স্টেটটাকে দিয়ে 5% দিতে থাকি, তাহলে কখনো ভর্তুকি দিতে হবে না। তাহলে আপনি বলেন 54 বছরে যারা শোষণ করছে তারা কিছু দেয় না। আচ্ছা আচ্ছা, সেজন্য আমরা আদর্শের পরিবর্তন আসবো আবার আমাদের দর্শকদের কাছে যেতে চাই। এখানকার রাজনৈতিক সংকট, এখানকার দখলবাজি, চাঁদাবাজি নিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলতে পারেন। জি, আমরা মাইক্রোফোনটা একটু দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে, আমাদের চট্টগ্রামের মধ্যে দেখা যায় এই গ্রুপ কেন্দ্রিক, ব্যক্তিগত কেন্দ্রিক এই আপনার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আমাদের চট্টগ্রামে বদনাম হয়। আপনি চট্টগ্রামের মধ্যে যদি দৃষ্টিকোণ করেন, দেখবেন যারা সন্ত্রাসী করে, যারা চাঁদাবাজি করে, ওরা ম্যাক্সিমাম হচ্ছে চট্টগ্রামের বাহির থেকে এসে এখানে আধিপত্য বিস্তার করে। আপনি আরেকটু যদি স্পষ্টভাবে দেখেন, যারা চট্টগ্রামের মধ্যে আপনার সন্ত্রাসীগুলো কিছুদিন আগে হত্যা হয়েছে বা নিহত হয়েছে, ওদের যদি বায়োডাটাগুলো চেক করেন, দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে বাহির থেকে এসে এখানে স্থানান্তর হয়েছিল। সেই হিসাবে আমাদের এখানে আমাদের প্রত্যাশা থাকবে, যারা বড় দল আছেন তারা যদি নিজেদের ভিতর যে গ্রুপিন রাজনীতিটা যদি কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করে, ইনশাল্লাহ আমাদের চট্টগ্রাম আরো সুন্দর দিকে যাবে বলে আমার আশা করি। আচ্ছা, আর কেউ? আমার প্রশ্ন হচ্ছে আমাদের একটু কাছে নিন। ভাই আবু সুফিয়ান ভাই কাছে, উনি আপনার প্রশ্নের আলোকে বললেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সচেতন থাকে তাহলে এই ধরনের হত্যাকাণ্ডগুলো কমে আসবে। আমার প্রশ্ন হচ্ছে, সারা বাংলাদেশে ফ্যাসিস্ট কয়েকটা দল ছাড়া আমরা যা বহুদলীয় গণতন্ত্র চর্চা করি, কোন দলের ভিতরে অন্তঃকোন্দল এবং মারামারি, কাটাকাটি, রাহাজানি, খুনাখুনি নাই। শুধুমাত্র বিএনপির ভিতরে এই সারা দেশের শত শত নিজস্ব কর্মী, নিজস্ব ভাইদের হাতে খুন হচ্ছে। তো পুলিশ কি বিএনপি কি নিয়ে পড়ে থাকবেন, না দেশের অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য সচেষ্ট থাকবেন? আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আর দেন ওনার কাছে দেন একটু। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার ভাই একটু আগে যে কথাগুলো বলে গেলেন, বক্তব্য দিলেন, যেমন চট্টগ্রামে আপনার পাঁচলাই চালিয়াতল এলাকায় যে মার্ডারগুলো হয়েছে, কে মার্ডার করেছে, তারা আগে কোন সংগঠনের সাথে জড়িত, এটা আমাদের সবাইকে চিন্তা করতে হবে। এবং তারা গত 15 বছর তারা ওই দলের সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিল না, কিন্তু তারা ওদের নাম ভাঙিয়ে আবার নতুন করে এই নতুন বাংলাদেশে এসে এই মার্ডারগুলো করে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, কেন এই যে সুপ্রিম ভাই বলেছে যে আইন শৃঙ্খলা বাহিনী নাকে ডগায় ওরা এই সমস্ত মার্ডারগুলো করে যাচ্ছে, তাই অনতিবিলম্বে যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য আমি আমার পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। একটু পেছনে দিয়ে দেন। আসসালামু আলাইকুম। এখানে বলা হয়েছে বিএমপি দোষারোপ দেওয়া হয়েছে, একটা বক্তব্য পাইলাম যে শুধু বিএমপি মানে হচ্ছে যে মানে ঝামেলার মধ্যে পড়ে, এরকম হলে আমাদের চকবাজার যেটা ঝামেলা হইলো ওইটা কেন জামাতের পক্ষ থেকে আসলো? আমাদের বিএমপির সাথে তো ঝামেলা লাগাইলো এই জামাত। আচ্ছা, ওখান থেকে প্রশাসনিক কেন্দ্র থেকে মানুষ ছুড়ে আনতে ছিল, ওইটা কেন জামাতের নামে আসলো? আমার কোয়েশ্চেন হচ্ছে এটা নিয়ে। আচ্ছা, সন্ত্রাসী তো ওরাই মানে ছুড়ে আনতে ছিল, তাই না? জি, ওইটার জন্য।
আমরা আরেকটা প্রশ্ন নিয়ে তারপর আপনাদের কাছে আসি। আমি শুনছিলাম আমাদের প্রত্যাশিত প্রতিনিধিগণ তাদের নিজ নিজ বক্তব্যগুলো আমাদের কাছে প্রকাশ করেছে এবং দর্শকদের মতামতগুলো শুনছিলাম। আমি একজন সাধারণ জনগণ হিসেবে, একজন শান্তিপ্রিয় জনগণ হিসেবে আমার প্রশ্ন হচ্ছে, কেন আমরা দোষারোপ করবো নিজের দলের দিকে না তাকিয়ে, নিজের দলের কর্মীদের দিকে না তাকিয়ে? অনেক ধন্যবাদ। দলগুলো সংশোধন করি, নিজের দলের নেতা কর্মীদেরকে সংশোধন করি, অটোমেটিক দেশটা ভালো হয়ে যাবে। আচ্ছা, আমরা আসবো এই প্রসঙ্গেই কথা বলতে চান। 5 আগস্টের পর থেকে যে পরিমাণ অস্ত্র থানা থেকে লুটপাট হয়েছে, কিছু যারা ছিন্নমূল আছে সকলের হাতে অস্ত্র, যার বক্তব্যটা আমরা ক্লিয়ার পাই বিগত 3-4 দিন আগে পুলিশ কমিশনার নিজে বলেছে যার হাতে অস্ত্র থাকবে তাকে ব্রাশফারি করা হবে। আমার প্রশ্ন হচ্ছে যে কিছুদিন আগে আমাদের এই অক্সিজেন এলাকায় বাইজিদের একটা অঞ্চলে একটা ছেলে আমাদের মহানগর বিএনপির নামে চাঁদাবাজি করছে, এরশাদুল্লাহ এবং মীর হেলালের নামে। পরবর্তীতে যখন আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমরা যখন ওই এলাকায় তদন্ত করে দেখি ওই যে ব্যক্তিটা চাঁদাবাজি করেছে 30 লাখ টাকার, ওই ব্যক্তিকে যখন আমরা পাকড়াও করি দেখি ও দক্ষিণ জেলা একজন যুবলীগের সদস্য ছিল, কিন্তু নাম ইউজ করছে কার? বর্তমানে আমাদের মহানগর বিএনপির সভাপতি এরশাদুল্লাহ এবং আমাদের সাংগঠনিক সম্পাদক মীর হেলালের নাম। তো আমরা আমাদের বৃহত্তর দল যখন থাকে এই নামটাকে সবাই ইউজ করার জন্য অপপ্রচার করার জন্য সবাই বসে থাকে। আপনারা ছোটখাটো দল, আপনাদের নাম কেউ ব্যবহার করে না। এক্ষেত্রে আপনি আমাদের মহানগর সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরও কারো কোনো ভূমিকা আছে এমন চাঁদাবাজিতে আপনি যদি প্রমাণ দিতে পারেন এই দলে এরকম চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং সকলকে জেলে প্রেরণ করেছে, আপনারা জানেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা আবার আসবো দর্শকদের কাছে, যদি বিভিন্ন রকমের প্রশ্ন আসছে। আসলে বিভিন্ন জনের মন্তব্য করেছেন, প্রশ্ন একটা পেয়েছি, সেটা হচ্ছে যে আমার একজন ভাই বলেছে পুলিশ যদি শুধু বিএনপিকে নিয়ে পড়ে থাকে দেশ কেমনে চলবে। এই প্রশ্নটা পেয়েছে, আরগুলা মোটামুটি মন্তব্য বলা যায়। তো আমার কথা হচ্ছে এমন কোন লাইসেন্স কি সরকারের পক্ষ থেকে অথবা আইন শৃঙ্খলাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে নাকি যে বিএনপি করলে যে কোনো অপরাধ করলে পার পেয়ে যাবে, যার কারণে অপরাধীরা সব বিএনপিতে এসে জয়েন করছে? এইরকম কোনো ঘটনা না। অপরাধী তার বিএনপি, তার জামাত, তার এনসিপি, তার অথবা ইসলামী আন্দোলন, কোন ওইটা রাজনৈতিক পরিচয় তার কোনোভাবেই আমি মনে করি পরিচয় না। অপরাধী যেই হবে, যেই দলের সত্য যে থাকবে না কেন, প্রশাসন কঠোরভাবে যদি পদক্ষেপ নিতে পারে অপরাধ নিয়ন্ত্রণে আসবে। হ্যাঁ, রাজনৈতিক দলের দায়িত্ব আছে, সেই দায়িত্ব আমরা দায়িত্বশীল হিসেবে অবশ্যই আমরা চেষ্টা করি, আমাদের হাইকমান্ড চেষ্টা করে, আমরা চেষ্টা করছি। এই যে 17 বছরের যে একটা দুঃসহ জগদ্দল পাথর বিদায়ের পরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তো সৃষ্টি হয়েছিল, দেশে প্রশাসন ছিল না। তো এখন এটা আস্তে আস্তে আমরা মনে করি একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে ইনশাআল্লাহ সকল এই ধরনের অপরাধ এগুলা নিয়ন্ত্রণে আসবে এবং মানুষ স্বস্তির নিঃশ্বাস মানুষ ফেলতে পারবে, এটা আমরা বিশ্বাস করি। গণতান্ত্রিক সরকারের সময়ে এগুলা আশা করি ইনশাআল্লাহ এগুলা নিয়ন্ত্রণে আসবে। আচ্ছা, এনসিপির প্রতিনিধি আপনি যদি এটার সাথে যুক্ত করেন, আমরা 5 আগস্টের আগে 2024-এর 5 আগস্টের আগে এই চট্টগ্রামকে যেভাবে দেখেছি, যাদের নামে এখন আপনারা সহজেই ধরেন বলে ফেলেন যে 17 বছর ধরে যারা এই রাজনীতিগুলো করেছে এবং বিনা ভোটে যারা নির্বাচিত দেখিয়ে তারা এই অপকর্মগুলো করেছে, এখন সাধারণ মানুষের কাছ থেকে আমরা গতকাল যখন ঘুরছিলাম বিভিন্ন জায়গায় চট্টগ্রামের, তাদের অনেকের অভিযোগ হচ্ছে চট্টগ্রামের পরিস্থিতি সেইভাবে পরিবর্তন হয় নাই, শুধুমাত্র হাত বদল হয়েছে। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আসলে পরিস্থিতি কি তাই? আমার মনে হয় এটা অনেকাংশে ঠিক। আসলে মানে চট্টগ্রামের মধ্যে যে আসলে চাঁদাবাজি বা টেন্ডারের যে সেট ছিল সেটা আসলে এমন হয়েছে, মানে গাড়িটা ঠিক আছে, ইঞ্জিনও আগের, জাস্ট চালকটাই পাল্টাইছে আর কি 5 তারিখের পরে। আমরা সেই চালক কারা? সেই চালক বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দলটি, আমার অভিজ্ঞতা সেটাই বলে। বিশেষ করে আমি তো এখানকার দিতে চাই যে এখানকার আপনি এই যে এখানের যে টেন্ডার কমিটিটা হইলো রেলওয়ের মধ্যে, সেখানে দেখলাম যে ভাইয়ের দলই তো আছে এখানের মধ্যে, সভাপতি সেক্রেটারির মধ্যে সফনে আছে, এবং তিনি তার সাথে দেখলাম যে আগের যে হেলাল আকবর বাবর তার সাথে ছবি আছে, গ্রুপ ছবি, এগুলো অনেক আগের, 1 বছর আগে আমাদেরকে এই লোকজন সেগুলো বিচার দিয়েছিল যে দেখেন যে বিএনপির সফন এখানের মধ্যে এটা কি রেলওয়ে টেন্ডার অ্যাসোসিয়েশনের মধ্যে সেক্রেটারি হিসেবে আছে, উনি তো আওয়ামী লীগের এই হেলাল আকবর সাথে, এবং এটাও বলে যে পুরো সেট আপ আগের যে সেট আপ সেটা উনি নিয়ন্ত্রণ করেন এখনো পর্যন্ত। এবং এই রাস্তার মধ্যেই বিএনপির 2 গ্রুপ কিন্তু মারামারি দিয়েছে এখানকার 2000-এর একটা বাজারের লিস্ট নিয়ে, যে শিডিউল ঘোষণা, ভাই হয়তো এটা জানবেন সুফিয়ান ভাই, এখানে মারামারি দিয়েছে তারা। আমি এটা চাক্ষুষ দেখতে পাচ্ছি এবং খুবই দুঃখজনক যে এখান থেকে একজন বললো যে কিন্তু এই সরকার এখন তো বিএনপি সরকার নাই, এখন যাদের সরকার আছে তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী বলা হয় আপনাদেরকে।
মানে এনসিপির প্রতিনিধি আছে এই সরকারে। সো আপনাদের কন্ট্রোল বিভিন্ন জায়গায় থাকবে, বন্দর, থানা, প্রশাসন, সেই সব জায়গায় আপনাদের প্রভাব কতটা আছে, এবং সেই অভিযোগের তীর তো আপনাদের দিকেও যায়, আপনারা কি পারছেন না নাকি? প্রথমত এটা বাংলাদেশের জনগণই ডিসাইড করবে। আসলে বাংলাদেশের জনগণই জানে যে কারা ক্ষমতায় আছে। আমি মনে করি এই সরকারটা আসলে সবার সরকার। এখানে বিএনপিপন্থী উপদেষ্টা সবচেয়ে বেশি আছে, জামাতপন্থী উপদেষ্টাও আছে, এখানে এনসিপিপন্থীও হয়তো আছে, আমি জানি। সবচেয়ে বেশি না বেশি আমি মনে করি না, বেশি আমি মনে করি না। চট্টগ্রামের মেয়র ডাক্তার সাদাত হোসেন ভাই বিএনপির, চট্টগ্রামের সাবেক ডিসি ফরিদা খানম, তিনি ছাত্রদলের সভাপতি ছিলেন বেগম রোকেয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং চট্টগ্রামের মধ্যে যারা এখন ওসির দায়িত্ব পালন করছেন আমার জানা মতে বেশিরভাগই ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। এটা মিথ্যা বলার কিছু না। তাহলে এখানে এনসিপি কিভাবে গভর্নমেন্ট হলো? এখানে এনসিপি পন্থী কি একটা কনস্টেবল হতো না, একটা দারোয়ান হতো না কোথাও, মানে কিভাবে, মানে এটা এনসিপি সরকার। আমি কিন্তু অনুমতি দিলে এই প্রসঙ্গে একটা কথা বলতে পারি। জি জি, আমি এই যে ডিসি মহোদয়ের কথা বলা হলো, ফরিদা খানম, ওনার সামনে একদিন আমি বসা ছিলাম, এমন সময় আমাদের বিএনপির একজন নেতা ওনাকে ফোন করলো একটা বিষয়ে। ওইটা স্টেডিয়ামের কি একটা দোকান নিয়ে আমাদের একজন সিনিয়র নেতা, আমি নাম বলছি না, ডিসি মহোদয়কে ফোন করলো। উনি বলছে ভাই এটা তো এনসিপির লোকেরা নিয়ে নিছে। তো বলছে এনসিপি কেমনে নিল, ওনারা তো ক্ষমতায়, বা আপনারা তো ক্ষমতায় নাই। জি, এইটা বাস্তবতা। জি জি, ধন্যবাদ। বলেন, শেষ করেন। আমি একটু ভাইয়ের থেকে স্পেসিফিক জানতে চাই আসলে কোন দোকানটা এনসিপির নামে নেওয়া হয়েছে। এটা ওইরকমও হইতে পারে যে একটু আগে ভাই বললো না যে এই যুবলীগের নেতাই হচ্ছে বিএনপির নামে সাদাবাজি করতেছে, এরকমও হইতে পারে। আপনি এখানে 5 তারিখের পর থেকে যতগুলো লিস্ট দেওয়া হয়েছে ডিসি অফিসের জায়গা হিসেবে আপনি দেখেন, সবগুলোই তো বিএনপির নেতারা নিয়েছে, বা কিছু কিছু ক্ষেত্রে দেখলাম যে জামাতের নেতাদের নামও এসেছে। এনসিপির নেতাদের নামের নাম আমি কিছুই দেখলাম না, আমার তো কিছু নাই, আবার আমার নেতাদেরও তো কিছু নাই এখানে চট্টগ্রামে, না একটা সিঙ্গেল দোকান কি আছে এখানে। আমি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বের মধ্যে আছি ছাত্র প্রতিনিধি হিসেবে, সেখানে তো বিএনপির কেউ নাই। মিরহেলাল ভাই কিছুদিন আগে ঢুকলো, কিন্তু চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যে দোকানগুলো আছে স্টেডিয়ামের চারপাশে সবগুলো তো বিএনপির বাইরে নিয়েছে, আমি তো একটা দোকানও নিই না, বা আমার নেতাদের কেউ একটা সিঙ্গেল দোকান নেয় নাই। এটা কিভাবে হয় যে আমরা কিভাবে কিস পার্টি হইলাম? দোকান বা এরকম ভাগ বাটোয়ারার মধ্যে জামাতের অংশ কতটুকু? আমি জামাতের কিছু পাইলাম না, মানে বাট ওইখানে হয়তো নাই, ওইখানে হয়তো নাই, অন্য জায়গায় থাকতে পারে, বাট আমি আমার জায়গায় পাই নাই আর কি। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনাদের নামে অভিযোগ। আচ্ছা ভাই, আমি একটু অ্যাড করতে চাই। জি, যে এইখান থেকে যেভাবে মানে একটা জিনিস মিসলিডিং করা হইলো, যে চাইলাতুলের এই যে বাইজিদের যে হত্যাকাণ্ডটা, মানে চট্টগ্রাম 28 আসনের প্রার্থী আরশাদুল্লাহর মানে গণসংযোগে যে হত্যাকাণ্ডটা হইলো, সেখানে বলা হইলো যে তিনি অন্য রাজনৈতিক দলের সাথে সংযুক্ত ছিলেন। আমি জানি তারা কি বুঝাইতে চায়, তারা বলতে চাচ্ছে এটা শিবিরের সাথে আগে ছিল। তো এটা তো শিবিরকে অভিনন্দন দেন, শিবির আগে ছিল, আর শিবির তো বের করে দিয়েছে, তা আপনারা সাথে রাখছেন কেন? আপনাদের লোকেরা ওয়েট একটা মিনিট, মির্জা ফখরুল ইসলাম একটা সময় কিন্তু ছাত্র ইউনিয়ন করতেন। তাহলে মির্জা ফখরুল ইসলাম যদি এখন ভালো কাজ করে সেটা বিএনপির ক্রেডিট, মির্জা ফখরুল ইসলাম যদি কালকে খুন করে সেটা কি ছাত্র ইউনিয়নের হয়ে যাবে নাকি দায়টা? জি, আপনাদের সাথে থাকে, আপনারাই বিয়ে থেকে দাওয়াত খান, আপনারাই ছবি তোলেন, খুন করার পর হয়ে যাবে এটা আবার অমুকের লোক আগে কি করতো। এটা আপনাদের নামে অভিযোগ করে বক্তব্য দিয়েছেন, যদিও তিনি বলেছেন যে আমি সেভাবে পান নাই। কিন্তু দুঃখজনক এবং ন্যাক্কারজনক একটি ঘটনা যেটি বাইজিদে হয়েছে, এটি কোনোভাবেই কাম্য হতে পারে না। তবে আমার বিষয়টা হলো, যাকে মারা হলো তিনিও এরশাদুল্লাহ ভাইয়ের সাথে ওখানে ইয়াতে ছিলেন, গণসংযোগে ছিলেন। যিনি মেরেছেন তিনিও ওই এরশাদুল্লাহ ভাইয়ের সাথে গণসংযোগে ছিলেন। দুজনেই কিন্তু একদম, আপনারা দেখেছেন ভিডিও ফুটেজ, আমরা সবাই দেখেছি, গলার উপর ঘাড়ের উপর একদম পিস্তল তাক করেই তাকে গুলি করা হয়েছে। যেখানে আমাদের এরশাদুল্লাহ ভাইয়ের মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি আহত হয়েছেন, এখনো হসপিটালে আছেন। আমরা তার দ্রুত আল্লাহর কাছে শিফা কামনা করি, আরোগ্য কামনা করি। এখন তার যদি পিছনের ব্যাকগ্রাউন্ডের কথা বলি, তাহলে বলবো যে আপনারা একজন পিছনের অন্য দল করা একটা লোককে আপনাদের প্রার্থীর এত কাছে কিভাবে নিয়ে আপনারা গণসংযোগে বের হলেন, এই প্রশ্নটা কি আমি আপনাদের কাছে রাখতে পারি না? রাখার সুযোগ আছে তো। এজন্য রাজনীতিতে দোষারোপের রাজনীতি আমাদের বন্ধ করতে হবে। কিন্তু 17 বছর যারা এখানে ক্ষমতায় ছিলেন, জি, তাদের কারো কারো দেখা যাচ্ছে যে বিভিন্ন আপনাদের বড় দুই দলের মধ্যেই দেখা যাচ্ছে, এবং অভিযোগ আছে যে তারা আবার পুনর্বাসন হচ্ছে আপনাদের দ্বারা, এটা কি অস্বীকার করবেন? আমরা আমাদের একটি আদর্শিক রাজনৈতিক দল, এখানে কেউ চাইলেই সাথে সাথে জামাতের কর্মী সহযোগী রোকন হওয়া এটা সম্ভব না। আমাদের একটা সিলেবাসের মধ্য দিয়েই এই পদগুলোতে যেতে হয় এবং এই কাজগুলো করতে হয়। এরপরও অনেক জায়গায় আমরা যখন গণসংযোগে যাই, কেউ পিছনে এসে ছবি তুলে চলে যেতে পারে। কোনো ফেসিবাদীকে আমাদের রাজনৈতিক দলের ব্যানার ব্যবহার করার জন্য কোনো সুযোগ আমরা দেই না, এবং এটা দেওয়ার সুযোগও নেই। আর যেহেতু আমরা আদর্শিক, আমি আপনাকে বারবার বলছি, আমাদের এখানে কেউ আসলেই সাথে সাথে নেতা বা
একটা ইউনিট সভাপতি হওয়ার সুযোগ নাই, যেটি অন্য কোনো রাজনৈতিক দলে থাকলেও আমাদের এখানে এই সুযোগটা নাই। এজন্য আমরা কোনো ফেসিবাদীদেরকে জায়গা দিয়েছি, আশ্রয় দিয়েছি, প্রশ্রয় দিয়েছি। এই ধরনের ঘটনা বিরল। তবে একটা কথা না বললে নয়, এটি হলো আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ পুরো বাংলাদেশকে স্থিতিশীল রাখার জন্য এবং বাংলাদেশ একটি গৃহযুদ্ধের দিকে যেতে পারে, সেজন্য আমরা আমাদের দলীয় কর্মীদেরকে সদা সর্বদা যেই কথাটি বলতে চাই, আমরা যেই কথাটি মানতে চাই যে আইন শৃঙ্খলার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া যাবে না। জি, যদি ছোট্ট করে একটু এর সাথে যুক্ত করেন, তারপর আবার ফিরবো। আমি বলবো জুলাই বিপ্লবের পরে আপনার বিডিআর হত্যা এবং শাপলা চত্বরের পরে যে বিভীষিকাময় ছিল, আমরা গাড়িতে উঠলে গাড়ি থেকে ঢাকা পৌঁছবো এটা আমাদের ছিল না। সেজন্য আমরা বৃহত্তর ঐক্য করে যে আন্দোলনটা করেছি, এই আন্দোলনের মধ্যে একটি মাত্র গুণাগুণ ছিল যে 30,000 মা বোন দুগ্ধ শিশুকে নিয়ে রাত্রি যাপন করছে যাতে শাপলা চত্বর না হয়। তা আমি বলবো গেম এন্ড ব্লেম না করে আদর্শ এবং সার্বভৌমত্ব, চট্টগ্রামটা ফেনী থেকে নিয়ে নাপ নদী থেকে নিয়ে এমন একটা জায়গায় আছি যে কোনো সময় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আমাদেরকে স্বাধীন করছে বলে আমাদেরকে শোষণ করতেছে, তারা যে কোনো সময় আমাদেরকে হামলা করতে পারে। আমরা উই আর ভেরি ক্লোজ টু হিল ট্যাক্সে অস্থিরতা চলছে। আর যদি বৃহত্তর দলগুলো যদি আমরা নিজেরা বৈষম্যকে দূর করে, যে এর জন্য ছেলেরা রক্ত দিয়েছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা ছেলেরা রক্ত দিয়েছে, রাজনৈতিক বড় লিডারদেরকে আমরা রাস্তায় রক্ত দিতে দেখি নাই। অতএব আমি একজন শিক্ষক হিসেবে বলবো, শিক্ষক আঙ্গিনা থেকে, ক্যাম্পাস থেকে বলবো, যেটা আমার অনুভূতি 2004 থেকে এই পর্যন্ত, সেটা হচ্ছে আমরা সকল কিছু ভুলে গিয়ে আমরা নতুনভাবে একটি সার্বভৌমত্ব, ইসলামী মূল্যবোধ, দেশ, মানবতা, 70টি ধর্মকে নিয়ে জলে, স্থলে, পাহাড়ে, সমতলে সহ অবস্থানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ব। আসতে পারবে না। অনেক ধন্যবাদ। আমরা চট্টগ্রাম বন্দর নগরী, চট্টগ্রামের বন্দর বাংলাদেশের লাইফ লাইন বলা হয় অর্থনীতির। চট্টগ্রাম বন্দরের যে প্রক্রিয়ায় বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা কথা, এবং সরকার ভালোভাবে চেষ্টা চালাচ্ছে বর্তমানে যারা আছে, এবং সেইখান থেকে একটা বিরোধিতা আমরা স্থানীয়ভাবে দেখি এবং সব রাজনৈতিক দলই মোটামুটি একমত। আপনাদের আসলে এই বিষয়ে মানে অবস্থানটা কি? ধন্যবাদ। এই বিষয়ে আমি চট্টগ্রামের একজন নাগরিক হিসেবে আমার মতামতটা হচ্ছে, এই যে চট্টগ্রাম বন্দর, এটা শুধু চট্টগ্রামের সম্পদ নয়, এটা গোটা বাংলাদেশের সম্পদ। এই সম্পদকে নিয়ে কোনো ব্যক্তি বিশেষ তাদের স্বার্থ হাসিল করবে, এটা আমরা মেনে নিতে পারি না। এটা কি ধরনের স্বার্থ? এখন বলা হচ্ছে এটা উন্নত প্রযুক্তি দিয়ে মানে অপারেট করার জন্য বিদেশি এই সংস্থাকে দেয়া হচ্ছে। আমি মনে করি যে এটা বিদেশের হাতে না দিয়ে আমাদের দক্ষ জনশক্তি গড়ে তুলে উন্নত প্রযুক্তি এনে যদি আমাদের বাংলাদেশের নাগরিকদেরকে যদি এটা যদি পরিচালনা করা হয়, তাহলে চট্টগ্রাম উপকৃত হবে, বাংলাদেশ উপকৃত হবে। আমরা কোনোভাবেই বিদেশিদের কাছে এই বন্দর ছেড়ে দেওয়ার পক্ষে না। আমরা দক্ষ জনশক্তি এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমরা বরং প্রয়োজনে আমরা বিদেশে যাতে সেই দক্ষ জনশক্তি রপ্তানি করে আরো বন্দর পরিচালনা করতে পারি, সেই লক্ষ্যে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা, জামায়াতে ইসলামী আপনাদের অবস্থান কি? আমি ক্ষেত্রে একদম সুফিয়ান ভাইয়ের সাথে 100% একমত। আমরা এখানে একটু যোগ করতে চাই, পলিটিক্যাল যে ক্রাইসিসগুলো বন্দরে তৈরি হয়, এই জায়গাটায় আমাদের একটু সংস্কার আনতে হবে। বাংলাদেশের যেখানেই যে রাজনৈতিক ইস্যু আসুক না কেন, আমরা বন্দরকে রাহুমুক্ত রেখে যাতে আমাদের দক্ষ জনবল তৈরি করা যায় এবং দেশীয় যে প্রযুক্তি এগুলোকে ব্যবহার করে প্রয়োজনে আমাদের কর্মীদেরকে দেশের বাইরে পাঠিয়ে প্রশিক্ষিত করে তাদেরকে দুর্নীতিমুক্ত করে চট্টগ্রাম বন্দরকে চালানো যায়। 100% আমাদের জনশক্তি এই কাজগুলো করার মতো সক্ষমতা আছে। কোনো অবস্থাতেই বিদেশির হাতে চট্টগ্রাম বন্দরকে দেওয়ার পক্ষে আমরা নই। এই ব্যাপারে আমরা কোনো ধরনের ছাড় দিতে রাজি নই। বন্দর চট্টগ্রাম না, বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের মানুষরাই বন্দরকে পরিচালনা করবে 100%। এনসিপির প্রতিনিধি। জি, আচ্ছা, বন্দর ইস্যুটা খুবই সেন্সিটিভ। আসলে আমি ভাইদের সাথে আংশিকভাবে একমত যে চট্টগ্রাম বন্দর এটা আসলে আল্লাহর রহমতে চট্টগ্রাম মানুষের জন্য এটা আমাদের একটা ভৌগোলিক, আমি বলবো যে এটা আমাদের মানে অগ্রাধিকার, যেহেতু আমরা চট্টগ্রাম অঞ্চলের মানুষ, বন্দরটা আমাদেরই। তো
তো বন্দর নিয়ে আসলে কি হচ্ছে সেটা চট্টগ্রামের যে বিভিন্ন অংশীজনরা আছে তাদের সাথে বসে আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত, কিন্তু ঢাকায় যেভাবে ইউএস গভর্নমেন্ট ঢাকায় যেভাবে সিগনেচার করে সিদ্ধান্ত নিয়ে ফেলতেছে, এটা আমি খুবই নিন্দা জানাই। এটা চট্টগ্রামের যে মানুষের যারা প্রতিনিধি তাদের সাথে বসে আসলে, আবার একই সাথে আমি চাই চট্টগ্রাম বন্দরটা আসলে সম্প্রসারিত হোক এবং এখন যে কন্টেনার হ্যান্ডেলিং এর যে রেটটা আছে সেটা আসলে বাড়ি সেটা পুরো এশিয়ার মধ্যে একটা আসলে আদর্শ বন্দর হিসেবে দাঁড় করাক এবং পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে একটা বাণিজ্যিক হাব হয়ে দাঁড়াক, আমি সেটা চাই। কিন্তু বিদেশি কোম্পানিকে দিলেও সেখানে বন্দরে আগে যারা ব্যবসা বাণিজ্য করতো চট্টগ্রামের মানুষজন, যাদেরকে বিভিন্ন লাইসেন্স দিয়ে এখান থেকে উচ্ছেদ করা হয়েছে যে বন্দর থেকে, যে আপনারা জায়গা ছাড়িয়ে দেন বন্দর হবে, আপনাদের বিনিময়ে এই লাইসেন্সটা দিলাম, তাহলে ওই লোকটা জায়গাটা ছাড়লো, তার বাপদাদার যে বিটা এটা ছাড়লো, তার কবরস্থান ছাড়লো কি কারণে? তাকে একটা লাইসেন্স দেওয়া হলো এই কারণে। এখন আপনি নতুন করে বিদেশি কোম্পানিকে এনে আপনি ওই লাইসেন্সটা বাতিল করতেছেন, তাহলে এটা তো প্রতারণা। আপনি সবার সাথে বসে বিদেশি কোম্পানিকেও এঙ্গেজ করে, যারা আগে থেকে ব্যবসা করতো আমাদের চট্টগ্রামের মুরব্বীরা মানুষটা, তাদেরকেও আপনি এঙ্গেজ রাখি, এই কাজটা করা হোক। আমার দাবি হচ্ছে যে এটা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কথায় যদি একটু আসি, এইখানে আমি 2010-এ যখন মাসখানেক ছিলাম, আমরা তখন নির্বাচন ছিল সিটি কর্পোরেশনের, 10-এই তো, হ্যাঁ। তো সেই সময় আমরা দেখেছি কোন কোন জায়গায়, আমি নিজে এই গলা পানি দিয়ে হেঁটে এই সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা আমরা ঘুরেছি, 40টা ওয়ার্ডে। এখন সেই পরিস্থিতি মনে হয় কিছুটা ঠিক হয়েছে, কয়েকটা ক্যানাল করার প্ল্যান ছিল, কিছুটা এখন বোধহয় সহনীয় হয়েছে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা নিয়ে এবং ট্রাফিকের যাচ্ছে তাই অবস্থা নিয়ে এই চট্টগ্রাম সিটি নিয়ে আসলে মানুষের বিরক্তির কোনো শেষ নাই। প্রশ্ন হচ্ছে যে চট্টগ্রামে যে 40টা ওয়ার্ড, এই ওয়ার্ড 41টা ওয়ার্ড, এখানে যে কাজগুলো হয় এগুলো নাকি এখন 5 আগস্টের আগে একরকম ছিল, এখন যারা এখানকার দায়িত্বে আছে এবং বিশেষ করে বিএনপির রাজনীতির সাথে যারা জড়িত আছে তাদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। কি বলবেন? আমি যেটুকু জানি উনি খুব আন্তরিকভাবে নিঃস্বার্থভাবে আপনি মনে করেন খুব পরিশ্রম করে যাচ্ছেন এবং আমরা দেখছি অনেক উন্নত হয়েছে চট্টগ্রামের পরিবেশ উনি দায়িত্ব নেওয়ার পরে। এবং সিটি কর্পোরেশন যে একটা অ্যাসেসমেন্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে করা হয়, সেখান থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বেস্ট সিটি কর্পোরেশন হিসেবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। কাজে আমরা মনে করি কি পরিস্থিতি অবশ্যই উন্নত হয়েছে। তবে এখানে একটা বিষয় হচ্ছে, উনি সিটি মেয়র সাহেব নিজেই ঘোষণা করেছেন যে ওনাকে সরকারের পক্ষ থেকে যেভাবে সহযোগিতা করা এটা করা হচ্ছে না, বিশেষ করে ফান্ড এবং অন্যান্য ব্যাপারে যখন ফাইল যায় সেই ফাইল অনেক সময় নাকি হারিয়ে যায়, এরকম অভিযোগ উনি করেছেন। তো আমি চট্টগ্রামের একজন নাগরিক হিসেবে বলবো, এই চট্টগ্রাম এটা কোনো বিএনপির না, আওয়ামী লীগের না, জামাত ইসলাম এনসিপি না, এটা চট্টগ্রামের জনগণ, এটা বাংলাদেশের সম্পদ চট্টগ্রাম। এই চট্টগ্রামের উন্নয়ন এটা বাংলাদেশের উন্নয়নের সাথে অঙ্গে জড়িত। এই চট্টগ্রামের যে জলাবদ্ধতার সমস্যা কিছুটা সমাধান হয়েছে, এই যে যানজট বলেন, এই সোয়ারেজ প্রকল্পের কাজও বোধহয় চলমান, এবং আর যে নালা নর্দমা যেগুলো এগুলা মাস্টার প্ল্যানের মধ্য দিয়ে এগুলা যদি উন্নত একটা চট্টগ্রাম করার জন্য আমরা যারা রাজনীতি করি, রাজনৈতিক কর্মী, আমাদের সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আচ্ছা, জামাতের প্রতিনিধি আপনি যদি একটু যুক্ত করেন। জি, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রজেক্ট দীর্ঘদিন ধরে সিডিএ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনা করে আসছে। জলাবদ্ধতার ইস্যুটা আসলে অনেক লম্বা একটা ইস্যু, রাতারাতি এটার ফল পাওয়াও খুব কঠিন। তবে আমি মনে করি যে প্রকল্পগুলো চলমান এগুলো শতভাগ বাস্তবায়িত হলে আমাদের যে জলাবদ্ধতার সমস্যাটা অনেকাংশে কমে আসবে। এরপরে আমি ধন্যবাদ জানাবো প্রথমত সিটি মেয়রকে। আমরা অনেক দিন পরে চট্টগ্রামে একজন স্মার্ট সিটি মেয়র আমরা পেয়েছি, এজন্য সিটি মেয়রকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। সবচেয়ে বড় কথা হলো ওনাকে কোনো ফোন করলে সাথে সাথে আমরা রেসপন্স পাই, এটা অনেক বড় বিষয়, যেটা অতীতে কখনো ছিল না। উনি কাজ করে যাচ্ছেন। আর এই যে কয়দিন আগেও আমরা পত্রপত্রিকায় দেখলাম যে সিটি মেয়র কাজ দিয়েছেন আগের কন্ট্রাক্টরদেরকে, আর এখন বলা হচ্ছে যে অন্য লোকদেরকে উনি কাজ দিচ্ছেন, তা কথাটা একটু সাংঘর্ষিক হয়ে গেল। আমি মনে করি সিটি কর্পোরেশনের কিছু ওখানে নীতিমালা থাকে, সকল কন্ট্রাক্টররা সব কাজের জন্য উপযোগী না, বড় কাজগুলো তো অনেক অভিজ্ঞতা সম্পন্ন লোকেরাই করেন। এজন্য ওখানে যে ই টেন্ডারিং ব্যবস্থা আছে এটা সঠিকভাবে পরিচালিত হচ্ছে। আমরা একটু এখানকার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, আমাদের হাতে সময় কম, একটু স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে। চট্টগ্রাম মেডিকেল, এই অঞ্চলের পুরা চট্টগ্রামের অন্তত 1 কোটি মানুষ এই মেডিকেল কলেজ হসপিটালটার উপরে নির্ভরশীল। সেই হসপিটালের যে দুরবস্থা আমরা দেখলাম, সেখানকার আইসিইউ, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সেখানকার যন্ত্রপাতি, ওষুধের অপ্রতুলতা, ডাক্তার নাই, এটা মনে হয়েছে মোটামুটি অসহনীয় একটা ব্যাপার, মানে আমাদের চোখে ধরা দিয়েছে। এর সাথে সাথে ঠিক সামনে
এখানকার বেসরকারি হসপিটালগুলো মানে যেভাবে বাণিজ্যিকীকরণ স্বাস্থ্য খাতে এবং সেখানে রাজনৈতিক দলের একটা দারুণভাবে সম্পৃক্ততা আছে বলে অনেকেই মনে করেন। মানে এই ঘটনাটা কিভাবে ঘটলো? দরিদ্র মানুষ স্বাস্থ্যসেবা পাচ্ছে না, পয়সা হলে স্বাস্থ্যসেবা মিলছে, ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখেন? আপনি আসল জায়গায় হাত দিয়েছেন। আসলে যেভাবে একজন নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার যে নাগরিক অধিকার, সেটা ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ বলেন, জেনারেল হাসপাতাল বলেন, সরকারি হাসপাতালগুলোর যে অবস্থা, সেখানে মানুষের ন্যূনতম চিকিৎসার কোনো পরিবেশ সুযোগ নাই। এটা অবশ্যই উন্নত করার প্রয়োজন রয়েছে এবং সাথে সাথে বেসরকারি যে চিকিৎসা ব্যবস্থা, এটা আল্লাহর রহমতে এটা হেলালি ভাই ভালোই জানবেন। ওনারা মনে করেন এখন চট্টগ্রাম নয়ে যাকে ওনারা ভালো জানবেন কেন, তাদের ব্যবসা বাণিজ্য বেশি। বলছি উনি ডাক্তার ফজলুল হক সাহেব, উনি পারভিউ হসপিটালের এমডি, মেট্রোপলিটন হাসপাতালের চেয়ারম্যান, তারপর চট্টগ্রাম 8 থেকে যাকে দেয়া হয়েছে উনি ন্যাশনাল হাসপাতালের পরিচালক। মোটামুটিভাবে এটা সাংগঠনিকভাবে হেলালি ভাইদের নিয়ন্ত্রণে আছে। তাইলে চিকিৎসা ব্যবস্থা সরকার এটা যতই ভঙ্গুর হবে ওনাদের ব্যবসা তত ভালো হবে। তো আমি মনে করি এইগুলাকে, এই যে বেসরকারি হাসপাতালগুলোকে নিয়ন্ত্রণে আইনের আওতায় এনে মানুষের চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য এবং সহজে যাতে পায় সেই ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। আচ্ছা, যে আমি আবু সুফিয়ান ভাইকে ধন্যবাদ জানাই। চট্টগ্রাম মেডিকেল কলেজের ব্যবস্থাপনার উপর গতকালকেও আমি একটু উঠান বৈঠকে কথা বলেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ আমি মাঝে মধ্যে রাত 11টা 12টা 1টায় এমনি হলো একটু ঘুরতে যাই। আল্লাহ যে আমাদেরকে কত ভালো রেখেছেন এটা চট্টগ্রাম মেডিকেল কলেজে দেখলে আমরা বুঝতে পারি। ওখানে প্রত্যেকটি জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ পাওয়া যাবে, ফ্যানবিহীন ফ্লোর আছে, মাটিতে পাটিতে পড়ে আছে। বাইরে যারা চিকিৎসা করাতে পারবে তারাই অগ্রাধিকার ভিত্তিতে আইসিইউগুলো ওখানে পায়। চট্টগ্রাম মেডিকেল কলেজের ব্যবস্থাপনাটাও আমরা নিয়ন্ত্রণ করি না, এটা নিয়ন্ত্রণ করে সরকার। এবং আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি ওখানে আর্মির একজন ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার লোক সবসময় চট্টগ্রাম মেডিকেল কলেজে পরিচালনার জন্য ওনাকে দিয়ে থাকেন। আমি মনে করি চট্টগ্রামের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরো প্রশাসনিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। এখানে দালালদের দৌরত্ব বন্ধ করতে হবে। আপনি খুব অবাক হবেন, এটি ওখানে একজন মানুষ মারা গেলে বাইরের কোনো অ্যাম্বুলেন্স এই মানুষকে বাইরে নিতে পারবে না, তাদের থেকে অ্যাম্বুলেন্স নিতে হবে। এই ধরনের অনেকগুলো দালালদের সিন্ডিকেট আছে এবং লাশ নামানোর জন্য টাকা দিতে হবে, লাশ তোলার জন্য টাকা দিতে হবে এবং নানা ধরনের অপারেশন আগে করানোর জন্য টাকা দিতে হবে। এগুলো আমি মনে করি চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক মহোদয় তিনি সিরিয়াসলি নেবেন। এখানে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই। এখানে রাজনৈতিক সংশ্লিষ্টতা 17 বছর ধরেই একপক্ষীয়ভাবে ছিল। বর্তমানে তো যিনি আছেন তিনি আগের লোকেই আছেন। চট্টগ্রামে যেহেতু সরকারি স্বাস্থ্য সেবার যে চিকিৎসালয় সেটার এই অবস্থা, বেসরকারি আমাদের সুফিয়ান ভাই ভালো ব্যবসা করতে পারছেন। উনি যে কথাটা বলেছেন এখানে আমার বেশি দ্বিমত নাই। এটি হলো ডাক্তাররা ডাক্তারদের মতো ক্লিনিক করেছেন। আমাদের সাদত ভাই ট্রিটমেন্ট হসপিটালের কথা উনি বলেন নাই, সিএসসিআর এর কথা উনি বলেন নাই, ল্যাবের কথা উনি বলেন নাই। এখানে শুধু আমাদের লোকেরা ব্যবসা করছে তা না, আমাদের বৃহত্তর দরের লোকেরও স্যাবরন করেছেন বিভিন্ন জায়গায় হসপিটাল, ওনারও নেতৃত্ব দিচ্ছেন। উনি আমাকে মহব্বত করেন বলে আমার দিকে এটা ঠেলে দিয়েছেন। ব্যবসা বাণিজ্য সকল ডাক্তাররাই করছেন। বেসরকারি ক্লিনিকগুলো না থাকলে চট্টগ্রামের মানুষ করোনাতে আমি মনে করি যা ক্ষতি হয়েছে তার থেকে আরো 10 গুণ বেশি ক্ষতি হতো। এরা তো চট্টগ্রাম মেডিকেল কলেজের রোগীকে নিয়ে এসে ব্যবসা করছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। যদি ছোট করে এই বিষয়ে আপনাদের কোনো ধন্যবাদ অবজারভেশন থাকে। এটা আসলে মানে চট্টগ্রাম মেডিকেল কলেজে যে ট্রিটমেন্টটা দেওয়া হয় আমার মনে হয় না যে এটা কোনো মানুষের প্রতি ব্যবহার হয় এটা আর কি। আমার মনে হয় ইউরোপ আমেরিকায় গরু ছাগল এর চেয়ে ভালো চিকিৎসা পায়, যেভাবে করিডোরের মধ্যে ফেলে রাখা হয় ফকিনের মধ্যে করে। কিন্তু ইস্যুটা হচ্ছে অনেক বড় আর কি। মানে এটা শুধুমাত্র ডাক্তারদের দোষ না, এটা হচ্ছে আমাদের শিক্ষা বাজেটের দোষ, মানে সরি স্বাস্থ্য বাজেটের দোষ। এটা চট্টগ্রাম মেডিকেল কলেজ যে সাইজের, এই সাইজের মেডিকেল কলেজ আমার মনে হয় প্রত্যেকটা উপজেলায় একটা করে থাকা উচিত। এবং এটা ইন্টার রিলেটেড, খাদ্যের যে পরিমাণ ভেজাল দেওয়া হয়, এটা ভাইরা তো ব্যবসা করে ভালো, ভাইরা জানবে যে ভেজালগুলো আসলে কারা দিয়ে থাকে। এবং যেই পরিমাণ বাংলাদেশে মাদকের আঁকড়া, এখান থেকে আসলে রোগের উৎসগুলো হয়। বাংলাদেশের মানুষজন খুব বেশি রোগে আক্রান্ত হয়ে পড়ে, সেখান থেকে মেডিকেলের উপর চাপ পড়ে। এবং এই 1000 মানুষের মানে একটা রেশিও আছে যে 1000 মানুষের জন্য একজন করে ডাক্তার লাগে, বাংলাদেশে সেটা নাই। তো আমাদের হচ্ছে আসলে মানে বাজেটটা স্বাস্থ্য খাতে বাড়িয়ে অনেকগুলো মেডিকেল কলেজ আসলে করা দরকার।
দরকার এবং সেখান থেকে আসলে নিয়মিত এক্সপার্ট ডাক্তার বের করা দরকার এবং যে মেডিকেল টুলসগুলো আছে বাইরে থেকে নিয়ে আসা হয় ডলার খরচ করে, এগুলো আসলে বাংলাদেশের মধ্যে বানানো উচিত। আমরা মনে করি বুয়েটের মতো বা চুয়েটের মতো প্রতিষ্ঠানের এই কাজগুলো করা উচিত, যে আমরা এখানে আমেরিকা থেকে নিয়ে আসবো মেডিকেল মানে এক্সরে মেশিন, এমআরআই মেশিন নিয়ে আসবো, এগুলো আমাদের দেশে বানানো কেন সম্ভব না? 17 বছর মেডিকেল কেন্দ্রিক যেই সিন্ডিকেটের কথা বলা হচ্ছিল, এই যে অ্যাম্বুলেন্সের ব্যবসা বলেন, খাবার সরবরাহের ব্যবসা বলেন, বাইরে থেকে যেগুলো কন্ট্রোল করা যায়, সেগুলো এখন কারা করে? অ্যাম্বুলেন্স ব্যবসার বিরুদ্ধে প্রথম এনসিপি দাঁড়িয়েছে চট্টগ্রামের মধ্যে, আমাদের যুবশক্তি টিপু সুলতানের নেতৃত্বে আন্দোলনটা হয়। সেটা কি ঠিক এবং হয়ে আমরা গেছে? ভাড়া কমিয়েছি এবং আমরা কিছু নিয়ম কানুনের মধ্যে নিয়ে এসেছি এই সিন্ডিকেটটা ভেঙে, এবং সেখানে ডাক্তার সারাদ ভাই যথেষ্ট আমাদের সহযোগিতা করেছেন, ভাইকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু আমি যে কথাটা বলতে চাই যে আপনি যখন দেখবেন জনগণ চিকিৎসা পায় না, সেখানে আপনার উচিত যে ডাক্তার বাড়ানো, মেডিকেল সংখ্যা বাড়ানো। এটা উচিত না যে এটাকে কেন্দ্র করে আপনি প্রাইভেট মেডিকেল দিবেন, ব্যবসা করবেন, যেটা জামাত ইসলামী করে বলে আমার মনে হয়, আমার ধারণা যে এখানে এতগুলো প্রতিষ্ঠান বিএনপিও করে এটা। আমরা কোনো প্রাইভেটেশন মেডিকেলকে আমরা প্রাইভেটেশনের দিকে রাজি না। আমরা আমাদের 24 দফা ইস্তেহারে বলেছি শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটার দায়িত্ব বাংলাদেশ সরকারকে নিতে হবে, রাষ্ট্র নিয়ে নিবে দায়িত্ব। প্রত্যেকটা মানুষের অভিন্ন স্বাস্থ্য বীমা থাকবে, বীমার আন্ডারে সে অনেক ধন্যবাদ, কথা পরিষ্কার। জি, শিক্ষা এবং স্বাস্থ্য হচ্ছে বেসিক রাইটস অফ সিটিজেন। সেই হিসেবে চট্টগ্রামে আমার চট্টগ্রাম নগরবাসী যারা রয়েছে তারা এই সেবাটা পাচ্ছে না, মৌলিকভাবেও পাচ্ছে না, সাংবিধানিক পাচ্ছে না। তারপরে যে পয়েন্টগুলো আমার আলোচক মহোদয়রা বলেছেন একদম পারফেক্ট, এক্স্যাক্টলি। তবে সিন্ডিকেট এবং চেঞ্জ অফ কমান্ডিং চেঞ্জ করে ফেলতে হবে। আমার কথা হচ্ছে এখন সুযোগ আসছে, আমরা যারা দুর্নীতির সাথে জড়িত, রুগী প্রচারের সাথে অ্যাম্বুলেন্সের মধ্যে জোটবদ্ধ সিন্ডিকেট করে, তাদেরকে আমরা চেঞ্জ করে ফেলি। চেঞ্জিং ছাড়া আমাদের আর কোনো কি নেই। আচ্ছা, আমরা একদম শেষের দিকে, আমরা মানুষের কাছ থেকে দু একটা প্রশ্ন যদি থেকে থাকে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, তারপরে আমরা শেষ করবো আর কি। জি, আসলে আমি এখানে একটা বিষয় দেখেছি, এক দল আরেক দলের উপর শুধু দায় চাপিয়ে দিয়ে বেঁচে যাওয়ার জন্য সামাজিকভাবে সন্ত্রাস বলেন, যত ধরনের অনিয়ম আছে, এগুলো সামাজিকভাবে কিভাবে বয়কট করা যায় এবং সামাজিক সচেতনতা কিভাবে সৃষ্টি করা যায়, ওই বিষয়টা একটু দৃষ্টি দেওয়া দরকার। যেমন সাতকানিয়া ঘটনা হইলো, 2 জন মারা গেল, অস্ত্র উদ্ধার করতে গিয়ে দেখা গেল থানায় থেকে লুট হওয়া অস্ত্র জামাত শিবির নেতাদের হাতে পাওয়া গেল। যখন দেখা গেল বাসায় গিয়ে টাকা, ওই যে 7-8 টাকা আনতে গেছে, ধরা খেলো, ভিডিওতে দেখা গেল এনসিপির নেতা চাঁদা আনতে গেছে, কিন্তু দোষগুলো চাপিয়ে দেওয়া হয়েছে সব বিএনপির উপর। আমার কথা হচ্ছে সামাজিকভাবে আমরা কিভাবে সন্ত্রাসকে বয়কট করব, অনিয়মকে বয়কট করব, এই সচেতনতাটা রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে উঠে আসতে হবে। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। একদম শেষ একটু বলতে চাই ভাই, আজকে যদিও অনুষ্ঠানের শিরোনাম হচ্ছে নির্বাচন কেন্দ্রিক আর আলোচনা হচ্ছে চট্টগ্রাম কেন্দ্রিক, তো স্বাস্থ্য খাত নিয়ে এই পর্যায়ে প্রশ্নের কথা আপনি বলেছেন, ইতিমধ্যে আলোচকদের কথা থেকে উঠে এসেছে। আসলে স্বাস্থ্য খাতে বলি আর যে খাতের কথাই বলি, কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে যে অব্যবস্থাপনাগুলো আছে এগুলো যদি নিয়মের মধ্যে আনা যায় তাইলে এটা সম্ভব। কিন্তু আমার এই পর্যায়ে প্রশ্ন হচ্ছে, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, 5ই আগস্ট পরবর্তী যে অনিয়ম, দুর্নীতি, প্রশ্নটা হ্যাঁ জি, আমার কথা হচ্ছে এখন এতক্ষণ আমরা যেটা দেখতে পেলাম যে একে অপরের প্রতি ব্লেম গেমই আমরা দিয়ে যাচ্ছি। বিশেষ করে এনসিপির প্রতিনিধি যিনি আছেন, ইনি প্রত্যেকটি বিষয়ে অভিযোগ করে গিয়েছেন, কিন্তু যেটা মানে নতুন প্রজন্মের কাছে মানুষ এটা আশা করে না। আমরা সমাধানের কথা বলবো। তা আমরা সাধারণ নাগরিক হিসেবে যেটা দেখতে চাই সেটা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন, এবং সে নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর সরকার, যে সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নানা অজুহাতে এনসিপি কিংবা জামায়াত এই নির্বাচনটাকে কেন জানি ভয় পাচ্ছে, বা এই নির্বাচনটাকে পেছানোর বা নির্বাচনটাকে বানচাল করার ষড়যন্ত্র করছে। আমি চাইবো যে ঐক্যবদ্ধভাবে সকলে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি রাষ্ট্রীয় সুন্দর রাষ্ট্র গঠনের জন্য কাজ করবে। জি, আপনি একটু মাঝখানে দিবেন। জি, না না না, উনি এই যে মাঝখানে কথা বলতে চাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম। আজকের আয়োজনের জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমার বয়স অনেক বেশি, 54-55 বছর আমরা যা দেখে আসছি তার অভিজ্ঞতা আমি সামান্য একটু বলবো। দেখেন, সব সময় দেখা যায় একজন আর একজনের উপর দোষ চাপায়। আরে দোষ তো সবার আছে, নিজের দোষ আগে দেখো না। নিজের দোষ দূর করে ভালো হইয়া জনগণের সেবা করো, জনগণ তোমাকে ভালোবাসলে তোমার মূল্যায়ন সবসময় হবে। আমি চাই যারা রাজনীতি করেন তারা জনগণের জন্য করিয়েন, নিজের পকেট ভরার জন্য করিয়েন না। আবারও বলছি, যারাই রাজনীতি করেন তারা জনগণের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য রাজনীতি করেন। আপনি আল্লাহর কাছে বদ্ধ ভাবেন, জনগণও আপনাকে সমর্থন করবে, বারবার আপনি ক্ষমতা আসতে পারবেন। আপনারা নিজেরা টাকা চুরি করে বিদেশে বেগুন পোড়া বানাইয়েন না, যারা বানায় তাদেরকে শাস্তি দিবেন এবং শাস্তি করবেন।
এই দাবি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। আমরা প্রোগ্রামের শেষের দিকে আপনাদের সবার আসলে মন্তব্যই পেলাম, আমরা ওইভাবে প্রশ্ন পাইনি। আমরা প্রোগ্রামের শেষের দিকে ছোট্ট করে যদি আমরা সামনের দিনের প্ল্যান, আগামীর বাংলাদেশ এই চট্টগ্রাম কেন্দ্রিক কি হতে যাচ্ছে, সিটি বলেন 16টা আসন, বিরাট এরিয়া, আপনাদের পরিকল্পনা যদি ছোট করে একটু মানুষকে জানান। আমাদের পরিকল্পনা হচ্ছে চট্টগ্রাম একটা বাংলাদেশের স্বতন্ত্র অঞ্চল। চট্টগ্রামের যে ঐতিহ্য, যে মানসম্মান, ইজ্জত, সেটা ফিরিয়ে আনা। আমরা এর আগে দেখেছি চট্টগ্রামের যারা প্রতিনিধিত্ব করতো তারা ঢাকার কাছে চট্টগ্রামকে বিক্রি করতো, অবনত করতো। আমরা চট্টগ্রামের সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই, চট্টগ্রামের যে গৌরব আছে সেটা ফিরিয়ে আনতে চাই। এবং সেই সাথে আমরা এনসিপি বাংলাদেশের জনগণের সামনে যে 24 দফা ইস্তেহার দিয়েছি, সেখানে আমাদের পররাষ্ট্রনীতিতে বলা আছে বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশের জনগণের অভিপ্রায়ে চলবে। কোনো ধরনের ভারতপন্থিতা বা আমেরিকাপন্থিতা বা কোনো ধরনের এজেন্সি থেকে কূটকৌশল নিয়ে আসে, প্রেসক্রিপশন নিয়ে আসে, তারপর জনগণের সামনে আনবেন, চুক্তি করে ফেলবেন, এই রাজনীতি আমরা চাই না। আমরা শুধুমাত্র একমাত্র বাংলাদেশ পন্থার রাজনীতি করব। এবং সেই সাথে কৃষি থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার আমরা একটা বৈপ্লবিক পরিবর্তন চাই, যেখানে আমরা বললাম দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার সমস্ত দায়িত্ব রাষ্ট্র বহন করবে এবং স্বাস্থ্য বিমার মাধ্যমে বাংলাদেশের সমস্ত জনগণের স্বাস্থ্যের দায়িত্ব রাষ্ট্র সরাসরি বহন করবে। কোনো ধরনের প্রাইভেট মেডিকেল থাকবে না, থাকলে সেটা তার স্বাস্থ্য বিমার বাইরে গিয়ে যেটা থাকে বা এইজ পার হওয়ার পর স্বাস্থ্য বিমার এই যতটা হয় ততটা পর্যন্ত। এবং সবার হাতে হাতে কাজ দিতে হবে এবং বাংলাদেশ যে আমদানি করে বিপুল পরিমাণ পণ্য, সেই আমদানির পরিমাণটা কমিয়ে উৎপাদন করতে হবে। এখানে বাংলাদেশে বিপুল পরিমাণ পরিশ্রমের লোক, দক্ষ লোক আছে, তাদেরকে আমরা কাজে লাগাতে পারি না। আমাদের ভাই ব্রাদার চাচারা বোটের বিষয়ে মালয়েশিয়া গিয়ে সমুদ্রের মাঝখানে ডুবে মারা যায়, এটা খুবই হতাশাজনক আমাদের জাতির জন্য। তো এখানে আমরা চাই রাষ্ট্রীয়ভাবে বিনিয়োগ করে এখানে আমাদের যা যা লাগে, মানে শার্ট, প্যান্ট, স্যান্ডেল থেকে শুরু করে যত প্রযুক্তি আছে সবকিছু আমরা নিজেরাই বানাবো। বিদেশ থেকে আমরা ডলার খরচ করে কষ্ট করে আনবো না। আমরা একটা স্বনির্ভর মর্যাদাবান জাতি হিসেবে পৃথিবীর বুকে স্থান নিতে চাই। অনেক ধন্যবাদ। ইসলামী আন্দোলন, আমরা চট্টগ্রাম এবং সামনে 26-এর যে ইলেকশন আছে, জুলাই বিপ্লবকে সামনে রেখে জুলাই সনদটা আমরা বাস্তবায়ন করতে চাই। যেহেতু ছাত্ররা বারবার রাজনীতি জলাঞ্জলি দিবে না, বারবার মায়ের ডাক হবে না, বারবার গুম হত্যা আমরা সহ্য করবো না, বারবার বিপ্লবী তৈরি হয় না, বিপ্লবী হয় 100 বছরে 1-2 জন। সেজন্য এই চেতনা এবং দীপ্ত শপথ নিয়ে আমাদেরকে বৈষম্যহীন এবং সহ অবস্থান পাহাড়ে এবং স্থলে এবং মানবতা, মূল্যবোধ, দেশ, সার্বভৌমত্ব, ইসলাম এবং ইকুয়ালিটিকে সামনে রেখে আমরা নতুন একটা বাংলাদেশ গড়তে চাই। এটা আমাদের প্রত্যয়। এবং চট্টগ্রাম যেহেতু ইসলামাবাদ, এটা 2500 বছরের একটা সংস্কৃতি। এখানে আমরা জানেন ভারতকে 19 ভাগ করার পরও তার 8টি দেশের জনগণ আমরা 1500 বছর ধরে রিজার্ভ করি, তাদের প্রতি আমরা সাম্প্রদায়িকতা দেখা নেই। কিন্তু আমার বাঙালি পাহাড় থেকে গাছ কাটতে পারে না, তারাও কিন্তু বাইরে থেকে আসছে। এই কথাটা 96-এর যে ম্যান্ডেট ফ্রান্সে বসে দিয়েছেন হাসিনা ফেসিস সরকার, এটাকে আমরা আস্থা করে নিক্ষেপ করব। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে এবং পাহাড়ে আমার বাঙালিদের সার্বভৌমত্ব, ইসলামের সার্বভৌমত্ব, প্রায়োরিটি, বেসিক ফাউন্ডেশন অফ ইসলাম, 8টি মৌলিক যেই বিশ্বাস আছে সেটাকে আমি জলে স্থলে বাস্তবায়ন চাই। আমার মসজিদ পাহাড়ও হতে হবে, বন্দরও হতে হবে, টেকোটা পাহাড়ও থাকবে, এখানেও থাকবে। 70 ধর্মের সহ অবস্থান চাই। যেহেতু আই এম এ মেম্বার, আমি একজন মেম্বার 70 ধর্ম ইন্টার রিলিজিয়াসের, আমি একজন মেম্বার দক্ষিণ পূর্ব এশিয়ার। আমার এলাকাতে ছরখানাইতে আমার আশেপাশে সবগুলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। কখনো 100 বছরের মধ্যে আমার দাদাদের সাথে আপনি গৃহযুদ্ধ দেখাইতে পারবেন না। যেহেতু আমরা এটা করে আসছি, আমরা যে জন্মকে পড়াচ্ছি, যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবও আমার জনগণকে দিতে হবে, এই মাটিকে দিতে হবে। এটাই দ্যাটস এনাফ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের আসলে আলোচনার অনেক টপিক বাদ পড়ে গেছে। এখানকার মাদক সমস্যা অনেক প্রকট, এখানকার শিক্ষা কেন্দ্রিক এই নগরিক সেই জায়গায় অনেক রকমের সমস্যা, এখানকার নাগরিক সমস্যাও বেশ প্রকট, এখানে শিল্প কলকারখানা বেসড একটা এরিয়া, এখানে জাহাজ ভাঙা শিল্প থেকে শুরু করে অনেক পরিবেশ বিপর্যয় সংক্রান্ত নানান ইস্যু আসলে ছিল। বন্দর নিয়ে আরও ডিটেইল আলোচনা করার কথা ছিল, আমরা সব পারি নাই। যদি ছোট করে আপনাদের পরিকল্পনা একটু বলেন যে এই নির্বাচন কেন্দ্রিক আপনারা কি প্রত্যাশা করেন, আপনারা কতগুলো সিট আপনারা কনফার্ম করতে প্রত্যাশা রাখেন এবং আপনাদের পরিকল্পনা কি চট্টগ্রামকে নিয়ে? চট্টগ্রামকে নিয়ে যদি আমাদের পরিকল্পনার কথা আমরা বলি, তাহলে আমরা চাই, আমাদের আসলে মৌলিক সমস্যা হলো রাষ্ট্র ব্যবস্থায় দুর্নীতি। আমরা দুর্নীতিটাকে কিভাবে কমানো যায় এবং এটাতে জিরোতে আনা যায়, এটা নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। এরপর স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা, এই বিষয়গুলোতে আমাদের অনেকগুলো মৌলিক কাজ রয়েছে। যদিও চট্টগ্রাম মেডিকেল কলেজ আমার একটি বিরাট পরিকল্পনার অংশ, আমাদের প্ল্যান আছে। আমরা দেশের বাইরে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি, বিশেষ করে আমাদের
পার্শ্ববর্তী দেশ যেখানে মানুষ ট্রিটমেন্টের জন্য যায়, বেলুর একটা হসপিটাল আছে, ওই হসপিটালের শুধু শিশু বিভাগটাই চট্টগ্রাম মেডিকেল কলেজের সমপরিমাণ 4টা বিল্ডিংয়ের সমান। তাহলে কিভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ এত ট্রিটমেন্ট দিবে? এজন্য আমি মনে করি আমরা 54 বছর হওয়ার পরেও চট্টগ্রাম মেডিকেল কলেজের অবকাঠামোগত অনেক উন্নয়ন বাকি আছে এবং অনেকগুলো মেশিনারিজ চট্টগ্রাম মেডিকেল কলেজ দাপে দাপে পেয়েছে, কিন্তু তারা এই জিনিসগুলোকে এখনো ব্যবহার উপযোগী জনবল পায়নি। যে কারণে দেখা যায় যে একটু দামি কোনো বিষয় হলে তারা প্রাইভেট মেডিকেলকে পাঠিয়ে দেয়, ওখান থেকে যাতে তারা এই চেক আপটা করাই আনে। এই অব্যবস্থাপনাগুলো দূরীভূত করে শুধু চট্টগ্রামের নয়, সারা বাংলাদেশের স্বাস্থ্য বিভাগে আমাদের অনেকগুলো কাজ করার বিষয় আছে। এবং শিক্ষা, মানুষকে প্রকৃত শিক্ষা না থাকলে দুর্নীতিকে কমানো যাবে না। এই জন্য আমরা শিক্ষা ব্যবস্থা একটা আমূল পরিবর্তনের জন্য উদ্যোগ নেব। চট্টগ্রামের মাদকাসক্ত এবং মাদক বিক্রি ক্রয়ের যে পথগুলো আছে, এগুলো স্থায়ীভাবে বন্ধ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব ইনশাআল্লাহ। এখানে বাচ্চাদের খেলার জন্য মুক্ত মাঠ নেই। আমরা আমাদের মেয়র সাহেবকে বলবো এবং সিডিওকেও বলবো যে এই যেই পরিত্যক্ত জায়গাগুলো আছে সেই জায়গাগুলোকে বাচ্চাদের খেলার উপযোগী করার জন্য আমরা উদ্যোগ নেব। তা আপনি যেখানে বসে আজকে প্রোগ্রামটা করছেন, আপনার ওই যে উপরে হঠাৎ করে যেটা আসে, ওটা আসার পরে যে বালি ধুলাবালি আমাদের পড়ছে, অথচ এটাকে একটু সুন্দর করে আমরা চাইলে গাছ লাগিয়ে একটা পরিবেশ বান্ধব একটা পরিবেশ করতে পারি, যেগুলো বিভিন্ন জায়গায় আছে। সবশেষ যদি বলেন যে আপনাদের 16টি আসনের মধ্যে কয়টি আসন আপনারা পাবেন বলে মনে করেন? আমি এই বিষয়ে মন্তব্য করব না। নির্বাচনের আগে প্রত্যাশা নাই কোনো? আমাদের প্রত্যাশা হলো 16টি আসনেই বিজয়ের জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। 16টা আসনেই বিজয়ের জন্য আমরা লড়াইয়ে নেমেছি। কেউ হারার জন্য নির্বাচন করে না, হারলে আমরা মেনে নেব, কিন্তু 16টা আসনেই বিজয়ের জন্য আমরা ইলেকশনে নেমেছি। ধন্যবাদ। আপনার কাছে একই প্রশ্ন, আপনাদের পরিকল্পনা কি এবং কতগুলো আসন নিয়ে আপনাদের প্ল্যান? পর্যন্ত 6টি আসনে 10টি আসন সিকিউর করা হয়েছে, আর 6টি আসন এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। ধন্যবাদ। আসলে তো ওই যে হেলালি ভাই বলেছেন, লড়াই তো নামে সবাই বিজয়ের জন্য। তো আমরা আশা করছি চট্টগ্রামে 16টি আসনেই আমরা নিরঙ্কুশভাবে বিজয় লাভ করতে পারবো। জনগণের প্রতি আমাদের আস্থা আছে এবং সাথে সাথে আমাদের পরিকল্পনাটা হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। চট্টগ্রামের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন। চট্টগ্রামের মানুষের যে জীবনযাত্রার বলেন, মানে পরিবেশ বলেন, শিক্ষা ব্যবস্থা বলেন, চিকিৎসা ব্যবস্থা বলেন, প্রত্যেক কিছুর যদি উন্নয়ন আমরা করতে না পারি, তাহলে মানুষের যে দুর্ভাগ্য, যে তিমিরেই মানুষ রয়েছে সেই তিমিরে রয়ে যাবে। আমাদের কাছে যে একটা বিশাল সুযোগ এসেছে 5 আগস্ট পরবর্তী সময়ে জনগণের কল্যাণে কাজ করার। আমরা মনে করি মানুষ আর ওই বিগত ফ্যাসিস্ট সরকারের সেই সময়ে অন্ধকার সময়ে মানুষ ফিরে যেতে চায় না। মানুষ একটি সামাজিক মূল্যবোধের বাংলাদেশ চায়, মানবিক বাংলাদেশ চায়, সেখানে প্রত্যেকে যার যার অধিকার ভোগ করবে, যা স্বাধীনভাবে যার যার মতামত প্রয়োগ করবে। সেই বাংলাদেশ আমরা যে আমাদের ছাত্র জনতা যে আকাঙ্ক্ষাকে সামনে নিয়ে বুকে রক্ত ঢেলে দিয়ে এই যে নতুন একটা বাংলাদেশের স্বপ্ন মানুষের অন্তরে জাগরুক করেছে, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা সম্মিলিতভাবে করতে চাই। আমি মনে করি না সেটা শুধু বিএনপির দ্বারা সম্ভব, সেটা বিএনপি একার দ্বারা সম্ভব না। যে জুলাই যে চেতনা, আমি আগেই বলেছি, জুলাই চেতনা, সেই চেতনা ধারণ করে সবাই সম্মিলিতভাবে যদি আমরা বাংলাদেশকে, সবার আগে বাংলাদেশকে যদি আমরা ধারণ করতে পারি, ইনশাল্লাহ আমরা চট্টগ্রামের সমস্যার সমাধান হবে, বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান হবে, একটা নতুন মানবিক বাংলাদেশ আমরা পাবো। এই প্রত্যাশা এই অনুষ্ঠানে এই যে আপনারা আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমার দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। চট্টগ্রাম বাংলাদেশের, শুরুতেই বলেছিলাম যে একটা ঐতিহ্যবাহী জেলা, একটা বন্দর নগরী বলা হয়। এখানে নানা কারণে, ভৌগোলিক কারণে চট্টগ্রাম বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ জেলা হিসেবে সবাই এটা মানেন। বাংলাদেশের দ্বিতীয় রাজধানী কেউ কেউ বলেন, কেউ বাণিজ্যিক রাজধানী বলেন। এই চট্টগ্রামের যেই সম্মান, যে ঐতিহ্য, যেই গৌরব, সেই জায়গায় যদি আপনারা সবাই এক থাকেন, যদি এখানকার মানুষ, এখানকার সমস্ত রাজনীতিবিদ চট্টগ্রামের জন্য লড়তে চান, তাহলে নিশ্চয়ই এই চট্টগ্রামের বিজয় হলে আপনাদের সবার বিজয়। আজকে চট্টগ্রামের 26শে নির্বাচন এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল অন্য কোনো জেলায় দেখা হবে। সবার জন্য শুভকামনা।